প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাপ্রিয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো, ডাইনিবিদ্যা থেকে সামাজিক মুক্তির ইতিহাস বর্ণনা করো। মধ্যযুগে ইউরোপে একটি প্রধান সামাজিক কুপ্রথা ছিল ডাইনিবিদ্যা বা ডাইনি প্রথা। 15 শতক থেকেই ইউরোপের বিভিন্ন অঞ্চলের ডাইনি জাদুবিদ্যা প্রেতসিদ্ধদের অলৌকিক ক্ষমতা ইউরোপবাসীর প্রতিদিনের জীবনে প্রভাব ফেলতে থাকে। 1 নম্বর পয়েন্ট, উইকান ধর্ম বা ডাইনিবিদ্যা। পেগান ধর্মের অন্তর্গত উইকান ধর্ম ছিল অনেক পুরনো একটি ধর্ম। ব্রিটিশ দ্বীপপুঞ্জে খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আগে পর্যন্ত উইকান বা উইচদের বেশ সম্মান ছিল। উইকান নারীরা তন্ত্রমন্ত্রের দ্বারা ভেষজ ওষুধ দিয়ে মানুষের রোগ ব্যাধি সারিয়ে তুলতেন। তারা সম্মোহন বিদ্যা প্রয়োগ করে গর্ভবতী নারীর যন্ত্রণা কমাতে পারতেন। 2 নম্বর পয়েন্ট, ডাইনিদের পরিচয়। ইউরোপবাসীর মনে এই ধারণা ধীরে ধীরে জন্মায় যে ডাইনি বা ডাকিনীদের অতিমানব ক্ষমতা রয়েছে। জনমানসে ডাইনি বলতে একটি বৃদ্ধ শতচ্ছিন্ন পোশাক পরা কুৎসিত দেখতে নারীর ছবি ভেসে ওঠে। তারা অদীক্ষিত শিশুদের মেদ থেকে তৈরি চর্বি নিজেদের দেহে মাখতেন। তারা উড়ন্ত ঝাঁটা অথবা ভেড়া কিংবা ছাগলের পিঠে চড়ে যেখানে খুশি যেতে পারতেন। এরা উৎকট মন্ত্রতন্ত্র আওড়াতেন। 3 নম্বর, প্রেক্ষাপট। অশিক্ষিত, সরল, অজ্ঞ ও কুসংস্কারগ্রস্ত মানুষেরা ডাইনি বিদ্যার প্রতি বেশি আকর্ষিত হতেন। ব্যক্তিগত মঙ্গল অমঙ্গলের জন্য এই সব সহজ সরল মানুষেরা ডাইনিতন্ত্রের উপর নির্ভর করতে শুরু করেন। এভাবেই ডাইনিতন্ত্রের বীজ রোপিত হয়। 4 নম্বর পয়েন্ট, ডাইনিতন্ত্র ও খ্রিস্টান চার্চ। ডাইনিবিদ্যার ধারণাটি খ্রিস্ট ধর্মের মূল ধারণার বিরোধী ছিল। গাছগাছরা, ভেষজ গাছপালার সাহায্যে চিকিৎসাবিদ্যা চর্চার কাছে গ্রহণযোগ্য ছিল না। চিকিৎসাবিদ্যা চার্চের কাছে গ্রহণযোগ্য ছিল না। চার্চের ধারণা এসবের উৎস ছিল নারী পুরুষকে পাপের পথে নিয়ে যায়। এই বদ্ধমূল ধারণা থেকে চার্চ নারীকেন্দ্রিক ডাইনিবিদ্যার বিরোধিতা করে। 5 নম্বর পয়েন্ট, ডাইনিবিদ্যার প্রসার। মধ্যযুগের ধর্মতত্ত্ব ও কল্পনায় শয়তানের অস্তিত্ব মেনে নেওয়া হয়েছে। এতে ডাইনি সম্পর্কিত ধারণার প্রসার ঘটে। প্রচুর মানুষ বিশ্বাস করতে শুরু করেন যে শয়তান ডাইনিদের অলৌকিক শক্তির অধিকারী করে তোলেন। শয়তানের কাছ থেকেই ডাইনিরা দুর্যোগ ও মহামারী, এমনকি মানুষের প্রজনন শক্তি ও ভূমির উর্বরতা শক্তির উপরও ডাইনিদের নিয়ন্ত্রণ আছে বলে তারা বিশ্বাস করতে শুরু করে। তাই তাদের মনে এই ধারণা জন্মায় যে ডাইনিদের অপ্রাকৃত শক্তিকে মানুষের ভালো বা মন্দ দুই ধরনের কাজেই লাগানো যায়। সর্বোপরি চার্চ ডাইনিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করায় পরোক্ষভাবে সাধারণ জনমানুষের ডাইনিবিদ্যার প্রতি আকর্ষণ বাড়ে। 6 নম্বর, চার্চের বিরোধিতা। খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরা ডাইনিবিদ্যার বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। ডাইনিবিদ্যা বন্ধ করার জন্য খ্রিস্টান চার্চের তরফ থেকে বুল সুমিস ডেসিডেরান্টস স্কটিশ উইচক্রাফট অ্যাক্ট জারি করে বলা হয় যে সকল ব্যক্তি ডাইনিদের কাছে যাবে তারাও ধর্মের চোখে সমান অপরাধী বলে গণ্য হবে। ডোমিনিকান সন্ন্যাসীদের ম্যালিয়াস মেলফিকারুম গ্রন্থ ছাড়াও নানা গ্রন্থ ও পত্রিকা প্রকাশ ও প্রচার করে চার্চ সমগ্র ইউরোপ জুড়ে ডাইনিবিদ্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালায়। 7 নম্বর, ডাইনিদের শাস্তিদান ও হত্যা। ত্রয়োদশ শতক থেকে পোপ এবং বিভিন্ন রাজ্যের বিশপরা ডাইনিদের বিচার করে শাস্তি দিতে শুরু করেন। প্রথম দিকে নামমাত্র শাস্তি দিলেও পরবর্তী সময়ে মূলত চার্চগুলির উস্কানিতে ডাইনিদের পুড়িয়ে মারা শুরু হয়। ইউরোপের মধ্যে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নরওয়ে সহ আজকের উন্নত সভ্য দেশগুলিতে নির্বিচারে ডাইনিদের হত্যা করা হয়েছিল।
উপসংহার: মধ্যযুগে ইউরোপের ডাইনিবিদ্যা ছিল রেনেসাঁস প্রসূত ধারণার বিরোধী। মূলত দুটি কারণে মধ্যযুগের ইউরোপবাসী ডাইনিবিদ্যার হাত থেকে মুক্তির পথ খুঁজে পায়, যার মধ্যে একটি হলো ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা, অপরটি হলো 17 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমাজে এলিট ও সাধারণের মধ্যে সামাজিক বিন্যাসের পরিবর্তন। প্রথমত বলে রাখি, ডাইনিবিদ্যা বলতে বোঝায় একটা জাদুবিদ্যারই একটা পার্ট, যেটা ভারতেও প্রচলিত আছে বর্তমানে, এবং এর আগেও প্রাচীন যুগেও প্রচলিত ছিল, বর্তমানেও ধরা যেতে পারে কিছু কিছু জায়গায় আছে। তবে এই ডাইনিবিদ্যা একটা গুরুত্বপূর্ণ দিক বলা চলে, এটা ইউরোপে একটা সময় অত্যাধিক প্রচলিত হয়েছিল, সেটা হচ্ছে 15 শতকে। তো সেখানে ডাইনিবিদ্যা, জাদুবিদ্যা এই ধরনের অলৌকিক ক্ষমতা। তো এই ডাইনিবিদ্যাটি কী? প্রথমত বলা হয় এই ডাইনিবিদ্যাটি কী। এটি হলো পেগান ধর্মের অন্তর্গত। এটাকে বলা হয় উইকান ধর্ম, মানে এটা পেগান ধর্মের মধ্যে পড়ে। তো এটি হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জে দেখা যায় খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আগে যে উইকান বা উইচ, যাদেরকে ডাইনি বলা হয়, তাদের সম্মান ভালো ছিল, কারণ তারা তন্ত্রমন্ত্রের দ্বারা মানুষের নানা রোগ ব্যাধি সারিয়ে তুলতেন, এমনকি গর্ভবতী মহিলাদের যন্ত্রণাও কমাতে পারতেন। এরপর হচ্ছে ডাইনিরা কেমন, যে তাদের কেমন দেখতে ছিল বা তাদের গঠনশৈলী। তো অনেকেই মনে করেন যে ডাইনিদের দেখতে অনেকটা যে বৃদ্ধদের মতো শতচ্ছিন্ন পোশাক পরা, মানে একটা খারাপ পোশাক পরা, কুৎসিত দেখতে, নারীর ছই ভেসে ওঠে, যারা শিশুদের মেয়ের থেকে যে চর্বি পাওয়া যায় সেটা মাখে, এবং একটা ঝাঁটা বা ভেড়া কিংবা ছাগলের পিঠে চড়ে যেখানে খুশি যেতে পারতেন, এবং তাদের মুখে সবসময় একটা মন্ত্র উচ্চারিত হতো। তো এই ডাইনিবিদ্যার সূচনা কবে হলো? সূচনা বলতে বোঝায় 15 শতকের হয়েছিল, কিন্তু দেখা যায় যে এই সময় ইউরোপে দেখা যায় যে অনেক মানুষ অতটা শিক্ষিত ছিল না, তো সেই মানুষের মনে কুসংস্কারটা বেশি ছিল। তো সেই জন্যই এই ডাইনিবিদ্যার প্রতি তারা আকৃষ্ট হয়েছিল, এবং তারা সমস্ত তাদের জীবনের মঙ্গল অমঙ্গলের জন্য তারা এই ডাইনিদের উপরেই নির্ভর করে থাকতো। এবার খ্রিস্টান তন্ত্রের সঙ্গে ডাইনিতন্ত্রের যে একটা সম্পর্ক বা বিরোধিতা যেটা বলা চলে, সেটা হচ্ছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের বিরোধী ছিল, কারণ গাছগাছরা, ভেষজ গাছপালার সাথে যে চিকিৎসা, সেটা চার্চ গ্রহণ করতো না। তো তারা মনে করতো এর উৎস একমাত্র নারী পুরুষকে পাপের পথে নিয়ে যায়। এই ধারণা থেকে চার্চ নারীকেন্দ্রিক ডাইনিবিদ্যার যে এটা বিরোধিতা করতে থাকে। এই ডাইনিবিদ্যার প্রসার এই সময় যে শুরু হয়, সেটা হচ্ছে যেটা দেখা যায় যে কল্পনায় যে শয়তানের অস্তিত্ব মেনে নেওয়া হয়। তো এইভাবে ডাইনিবিদ্যার ধারণার একটা প্রসার ঘটে। প্রচুর মানুষ বিশ্বাস করতে শুরু করে। কীভাবে বিশ্বাস করেন? যে তারা যে ডাইনিদের যে অলৌকিক শক্তি আছে, শয়তানের কাছ থেকে যে ডাইনিরা দুর্যোগ ও মহামারী করতে পারে, এমনকি মানুষের যে প্রজনন শক্তি বা ভূমির উর্বরতা শক্তির উপর ডাইনিদের নিয়ন্ত্রণ আছে। তো এটা তারা বিশ্বাস করতে শুরু করে। তো এছাড়াও মানুষ এটা মনে করে যে ডাইনিরা ভালো ও খারাপ দু রকমের কাজ করতে পারে। তো সর্বোপরি চার্চ তার বিরুদ্ধে যে সংগ্রাম, যে একটা বিরোধিতা করতে থাকে এবং তাদেরকে ধ্বংস করার জন্য একটা প্রয়াস নেয়। তো তার ফলে দেখা যায় যে ডাইনিবিদ্যার প্রতি মানুষের আরও আকর্ষণ বেড়ে যায়, কারণ সেই সময় মানুষ অতটা শিক্ষিত বা অতটা ছিল না, এবং তারা কুসংস্কারগ্রস্ত ছিল। তো সেই জন্যই তো চার্চ যে বিরোধিতা করেছিল। তো সেক্ষেত্রে কি দেখা যায় যে খ্রিস্টান চার্চ কি বিভিন্ন ধরনের আইন পাস করেছে, যেমন বুল সুমিস ডেসিডেরান্টাস, স্কটিশ উইচক্রাফট অ্যাক্ট, এই সমস্ত ধরনের আইন জারি করা হয়েছিল। তো তাদেরকে ধর্মের চোখে অপরাধী বলে মনে করা হয়, এবং যারা এই ডাইনিবিদ্যার সাহায্য নেবে তারাও সমান অপরাধী বলে গণ্য করা হবে বলে চার্চ বিভিন্ন ধরনের আইন করে ঘোষণা করে। এভাবে বিভিন্ন ইউরোপে সচেতনতা প্রচার করা হয় এবং ডাইনিবিদ্যাকে ধ্বংস করার চেষ্টা করা হয়। তো তারপরে দেখা যায় যে ডাইনিবিদ্যা প্রথম দিকে যে দ্বাদশ শতকে দেখা যাচ্ছে যে ডাইনিতে বিচার করা হলে শাস্তি দিত, কিন্তু সেটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু এর পরবর্তীকালে দেখা যায় যে চার্চের উস্কানিতে তাদের ডাইনিদের অনেক সময় পুড়িয়ে মারা হতো। যে বিভিন্ন উন্নত দেশ যেমন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নরওয়ে, সেই সমস্ত দেশগুলিতেও ডাইনিদের নির্বিচারে হত্যা করে মারা হয়েছিল। তো এখানে শেষে বলা চলে যে মধ্যযুগে যে ডাইনিবিদ্যা ছিল সেটা হচ্ছে রেনেসাঁস যে ঘটেছিল, সেটা হচ্ছে তার নিয়মের বিরোধী। তো
তো সেই জন্যই এই রেনেসাঁসই মানুষকে যে এই ডাইনিবিদ্যার হাত থেকে মুক্তির পথ দেখিয়েছিল, এবং একটি হয়েছিল, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দিক ছিল। একটি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন, আর একটি হলো যে 17 শতকের দ্বিতীয়ার্ধে যে সমাজে এলিট বলতে একটা অভিজাত শ্রেণী ও সাধারণ যে সামাজিক বিন্যাসের যে পরিবর্তন ঘটেছিল, যে শিক্ষার মাধ্যমে যে পরিবর্তনটা ঘটেছিল রেনেসাঁসের মাধ্যমে, তার ফলে ডাইনিবিদ্যা সমাপ্তি হয়েছিল এবং মানুষ সামাজিক মুক্তি পেয়েছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।